হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নীলাম্বরের রৌদ্দুনের হাতছানি, পর্ব সংখ্যা ৩। লিখনিতে বেলা শেখ। মরার গরুবি দেখা দেখা অতিষ্ঠা হইয়া গেছি মারু। শখ আল্লাহ তো দূরে প্রয়োজন আদুরা থাইক্কা যায়। আমার জীবনে একটাই আর একমাত্র লক্ষ্য বড়লোক হওয়া। এখন একটা জব্বর আইডিয়া দেয় কীভাবে বড়লোক হওয়া যায়। আইডিয়া তো একখান আছেই, একবারে খাপের খাপ, সাইমুমের বাপ। ধরে নে বড়লোক হয়ে গিয়েছিস। সুরেলা আম গাছের ঢাল থেকে লাফ দিয়ে নামে, রৌদ্রমাখা লাল মুখশ্রী জুড়ে কৌতূহল। বুকে বাঁধা মলিন ওড়না খুলে গায়ে জড়িয়ে নিল। দুটো কাঁচা আম প্রাণপ্রিয় সখীর দিকে বাড়িয়ে বলে, আচ্ছা ধরলাম আমি হেব্বি বড়লোক, তারপর? মারিয়া কাঁচা আম সুরেলা ওড়না মুছে কামড় বসায়, টকে মুখ বিকৃত করে জবাব দেয়, তুই ফকিন্নির ঝিয়ের বড়লোক হওয়ার একটা মাত্র রাস্তা হলো একখান বুইরা দামড়া বড়লোক গ্যাডারে খুঁজা কালেমা পড়া। তারপর তুই বড়লোক বাড়ির বউ, আঁচলে চাবি গিট্টু দিয়া মুখ পান দিয়েই হুকুম তালিম করবি। সরেলা হাসতে হাসতে পেট চেপে ধরে। লালিমায় আচ্ছাদিত মুখটায় হাসির ঝলকায় যেন একদম গাছের নয়া পল্লব। অনেক কষ্টে হাসি থামিয়ে সরেলা বলে, আচ্ছা ঠিক আছে, বুইরা গ্যাদারে খুঁজা কালেমা পড়লাম। আমি এখন বড়লোক বাড়ির বড় বউ, কিন্তু কাল্লার শাশুড়ি আম্মার কিতা করুম? নাটের গুরু ননাস আর বাকি লোকদের কথা তো বাদই দিলাম। মারিয়া কোনা চোখে তাকায়, কিছু বুঝে উঠতেই চোখ কপালে উঠে গেল নিবিষ্টে। সে কিছু বলবে, সরলা রহস্যময়ী হেসে ছুটে যায় বাগান বরাবর। মারিয়া কতক্ষণ ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে, তারপর গলা ছাড়িয়ে সরলার উদ্দেশ্যে বলে, ফকিন্নি ঝি তোর মুখে এক, মনে আরেক, শালি তুই দু মুখ সাপ। সরেলা হাসতে হাসতে বাড়ির পথ ধরে। মারিয়া দৌড়ে এসে বান্ধবীর পিঠে দুরুম করে একা কিল বসিয়ে দিল। সরেলা হালকা পিঠ বাঁকায়, তবে কিছু বলে না। মুখ মুচড়িয়ে টক আম মুখ নিয়ে চসচক শব্দ করে। মারিয়া নিজেও কাঁচা আমে কামড় বসিয়ে বলে, সত্যি আর প্রাইভেটে যাবি না? অঙ্কে তো তাইলে ডাব্বা খাবি সুর। তুই একটা ডাব্বা খাইলে কিছু হইব না মারু, আমি তো আর জজ ব্যারিস্টার হমু না। আগে পরে মানুষের বাড়ির হ্যাসেল ঠেলতে হইব। আব্বাও কয়েকদিন পর পর কোথা থেকে জানি ধইরা সম্বন্ধ আনে। সিন ভাই এটা ওইটা বাহানা দিয়া ভাঙ্গা দেয়। তুই মনে হয় এই বাড়িতে আমার আয়ু ফুরাই গেছে। মারিয়া আর কিছু বলে না, শুধু সরেলা কেন তারও যে একই পরিস্থিতি। মেয়ের জাতি পরের বাড়ির যাওয়ার জন্য বাপের বাড়ি বড় হয়। মেয়ে পরিপক্ত হলেই বাপ মা তাড়ানোর জন্য উঠে পড়ে লেগে যায়। অনেক পরিবারে তো ছোট ছোট মেয়েকেই ঘাড়ে তার থেকেও বেশি ভারে বোঝা তুলে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। সেই হিসেবে তারা বড়ই বলা চলে। 15 পেরিয়ে 16 কোটায় পা দিল কিনা। দুই বান্ধবী কথা বলতে বলতে সরেলাদের বাড়ির রাস্তা ধরে। পথিমধ্যেই দেখা যায় রওশন মাহবুবের সাথে রূপসা। একা নয়, কারো সাথে হাসতে হাসতে কথা বলছে, এগোচ্ছে। সরলা তাদের কাছে যেতেই বুঝতে পারে রওশন আছে রূপসার সাথে। আর একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেলতেই দেখতে পায় তাদের পেছনে নওরিজ মাহবুব। সরেলা ঝটফট মাথা ঘুরিয়ে বান্ধবীর দিকে তাকায়। তার প্রাণের সখীও তার দিকেই তাকিয়ে মিটি মিটি হাসছে। সরেলা সখীকে গলার দাবা করে উল্টো পথে হাঁটা দেয়। ওড়না সাই মাথা ভালোভাবে ডেকে দেয়, তবে লাভের লাভ কিছুই হয় না। রওশনের ডাক ভেসে আসে, সরেলা না, এই সরেলা, সুর, আরে বাবা পালাচ্ছ কেন? সরেলা ও মারিয়া একে অপরের দিকে চাওয়াচাই করে। এখন উপায়? মারিয়া বান্ধবীর আশ্বাস দিয়ে থেমে যায়। পেছন ফিরতেই দেখতে পায় মানবত্রয় তাদের দিকেই এগিয়ে আসছে, রওশন ও রূপসার সামনে হাস্যোজ্জ্বল মুখে। সুরেলা সবার আগে নজর কাড়ে রূপসার সাজসজ্জা। সাদা রঙের ফতুয়া ও আকাশি রঙের পায়ে পাতা পর্যন্ত স্কার্ট, মাথায় ছোট্ট জর্জেটের ওড়না, ফর্সা লাবণ্যময় বদনে বেশ মানিয়েছে। সে বান্ধবীর উদ্দেশ্যে ফিসফিসে বলে, দেখেছিস দুইজন এই রঙের পোশাক পরছে। রওশন ভাইও তো একই কালারের শার্ট পরছে, ওটা দেখে বিধছে না তোর? এত জ্বলিস কেন বান্ধবী? মারিয়া ভ্রু নাচিয়ে রসিকতার সাথে ব্যঙ্গ করে বলে। সরেলা ভেঙচি কাটল। তৎক্ষণে রওশন ও রূপসা তাদের সম্মুখে দাঁড়িয়ে। কিশোরী চঞ্চল রূপসা উৎসুক গলায় বলে, সোরাবা, আমাদের দেখা পালাইছিলা কেন? আমি কি দেখছি তুমি আমাদের দেখা মারিয়া আপাকে নিয়ে রাস্তা উল্টো পথে হাঁটলে?
সরেলার ইচ্ছে করেই রূপসার সুন্দর মুখে গোবর ঘষে দিতে। এই মেয়েটা এত ফটর ফটর করবে কেন? সরেলা কিছু না বলে বান্ধবীর দিকে তাকায় গোমরা মুখে। মারিয়া হাসে বান্ধবীর গোমরা মুখখানি দেখে। কথায় আছে না, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, একদম মিলে যায় কথাটা। মারিয়া ভদ্রসুলভ হেসে বলে, আসলে আমি ওকে টেনে নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। তোমরা নামি দামি মানুষ, তাই একটু ভয় একটু লজ্জা। সরেলা নত মুখে সায় জানায়। রওশন ভ্রুকুচকে বলে, মানুষ আবার নামি দামি হয়? আজ জানলাম। আমি তো জানি সবাই মানুষ, কিন্তু মানুষের আবার শ্রেণী বিভাগ করে রেখেছো তোমরা। সরেলা আর চোখে গম্ভীর মুখ মানবটার পানে এক নজর ফেলে রওশনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কোন যুগে থাকেন আপনি? শ্রেণীবিন্যাস তো সেই যুগে যুগে ধরেই, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিভিন্ন প্রেক্ষাপটে ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর ভাগ করা আছে। এক এক শ্রেণী অপর শ্রেণীর মানুষকে ভিন্ন চোখে দেখে। উচ্চবিলাসী লোকেরা আমাদের তো নিম্নবিত্তদের মানুষের মনে করে না। সবাই একরকম নয় সরেলা। তুমি কি আমাদের পর নাকি? প্রাণপ্রিয় বন্ধুর আদরে বোন তুমি, আর তুমি সরেলার বান্ধবী, মানে আমারও বান্ধবী হলে। রওশন মাহবুব সরেলার প্রত্যুকার বলে ওঠে। মারিয়া মুচকি হেসে বলে, বন্ধুর বোন আপনার বোন, আর বন্ধুর বোনের বান্ধবী আরেক বোন। কথাটা কেমন লজিক হলো? বন্ধুর বউ যেমন আমার বউ হবে না, তেমনি বন্ধুর বোনও আমার বোন মোটেই না। রওশন মাহবুবের স্পষ্ট গলা, হাসি মুখেই বলে ওঠে। মারিয়া তার ছেঁড়া নজরে তাকায় তার দিকে। আগাগোড়া ভদ্রই মনে হচ্ছে তো। নওরিজ মাহবুব সাথে চেহারা আচরণ কোনোটাই মিল খুঁজে পায় না। সরেলা প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে কেমন দেখায়? হেঁটে হেঁটে কথা বলি। আপনারা কনে যাইবেন? শুরুতেই শুদ্ধ ভাষা বললেও শেষে আঞ্চলিক টানটা এসেই যায়। আর এমনিতেও আঞ্চলিক ভাষা কথা বলা দোষ কোথায়? বাংলা যেমন মাতৃভাষা, আঞ্চলিক ভাষাও মায়ের ভাষা। মায়ের মুখে যে ভাষা শুনে রত্ন করে, সেই ভোলা এতই সহজ। সুরেলা কথার রূপসা পাশে পাশে হেঁটে চঞ্চল গলায় বলে, তোমাদের বাড়ি যাচ্ছি সুরাপা, আমার কিছু স্যুট সেলাই করা আছে। চাচি আছে তো বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই। সুরেলার ছোট্ট জবাব। অজানা কারণেই মেয়েটার সাথে তার কথা বলতে ইচ্ছে করে না, অথচ মেয়েটার কোনো আচরণই এখন পর্যন্ত কটু ছিল না। মারিয়া রূপসা একে অপরের সাথে হাঁটতে হাঁটতে কথার ছুরি খুলে বসে। ক্ষেতের মধ্যে সরু চাপা আইলে তিনজন হাঁটা একটু কষ্টকর, তাই সরেলা তাদের পেছনে হাঁটে। গ্রামীণ ধান ক্ষেতের মাঝ বরাবর মেঠো পথ, চারপাশে বসন্তের হাওয়া বেয়ে বেড়ায়। দূর হতে বসন্ত দুধ প্রেম বাঁশি বাজায় ক্ষণে ক্ষণে। সেই বাঁশির তিক্তা ধারালো সুর খোঁচা দেয় চিত্র বরাবর। পবনের জোয়ারে এলো মেলো বায়ুমণ্ডল, নীলাম্বরে মিষ্টি রোদ্দুরে হাতছানি খেলা করে বেড়ায়। মাথায় ওড়না টান, গমগমে আওয়াজ কানে আসতেই একে অন্যরকম শিহরণ বয়ে যায় হৃদয় ঘেঁষে। বাতাসে সুরেলা মাথা থেকে সুতি ওড়না পড়ে গিয়েছিল। সুরেলা মাথায় ওড়না টেনে যান্ত্রিক মানবের মতো হাঁটতে থাকে। সে তো ভেবেছিল পেছনে রওশন বাইক, কিন্তু এ তো স্বয়ং রাজা ধীরাজা। সুরেলা হাঁটা গতি বাড়িয়ে মারিয়ার পাশে হাঁটার চেষ্টা করে, কিন্তু পারে না। তবুও ভিতরেই চিবিয়ে বাসা বুনোর জন্য ছটফট করে। সাথে সাথেই চাপা সুরে ধম ধেয়ে আসে, কই মাছের মতো ছটফট করছিস কেন? আর হাতে কি এগুলো? ময়লা লেগে আছে? নওরিজ ভ্রুকুচকে জিজ্ঞেস করে। সুরেলা থেমে দুই হাত বাড়িয়ে দেখায়। এক হাতে অক্ষত আম, অপর হাতে আধখাওয়া কাঁচা আমের টুকরো। আমগুলো আর কোথায় ময়লা দেখতে পান? সুরেলা প্রশ্নে নওরিজ থেমে যায়। ভ্রুকুচকে বলে, নিশ্চয়ই গোপুর কাকার বাগান থেকে চুরি করে আনলি। ধুয়েছিস এগুলো? না ধুয়েই সাবার করছিস? সুরেলা ছোট ছোট চোখে চায়। আম ধুয়ে তারপর খাওয়ার ধৈর্যটুকু তার নেই। এই কাঁচা মিঠে আমের স্বাদ এই নবাব বুত্তুর কীভাবে আসবে? সে আমে আরেকটা কামড় বসায়, কচকচ শব্দ করে চিবিয়ে খায়। হালকা টকে মুখ কুচকে যায়। রিজ ভাই, গোপুর কাকার অনুমতি লইয়াই আম গাছে উঠছিলাম, আর গাছ থেকে পাড়া টসটসে আম। এটা ধুইয়া খাইলে স্বাদ কইমা যাইব, বুঝলেন? হাইজিনের জন্য ওড়নায় দুইটা ঘষা দিয়া ব্যাস হয়ে গেছে। নওরিজ মাহবুব মুখায়ব সুবিধার না। সুরেলা কচকচ শব্দে কাঁচা আম চিবোতে চিবোতে মিটি মিটি হাসে। এসেছেন খুঁতখুঁতে লাট সাহেব, একে তো পচা ডোবায় ছুঁড়ে হাবুডুবু খাওয়ানো উচিত। রওশন এসে সুরেলার অপর হাতের আম ছিনিয়ে নিয়ে নিজেও কামড় বসিয়ে বলে, ভাই, এই তোমার অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবে চিকিৎসা করো রিজ ভাই। এরকম থাকলে কপালে বউ জুটবে না। জানো, সুরেলা রিজের নানি একটা মেয়ে পছন্দ করেছিল রিজ ভাইয়ের জন্য। মেয়েটা দেখতে ভালোই, রূপে গুণে একদম রিজ ভাইয়ের যোগ্য। তবে ইতি মহাশয় নাক ছিটকে বলেন, মেয়ের দাঁত নাকি হলদেটে, নিশ্চয়ই ব্রাশ করে না। কি উটকো বাহানা! বিয়ের কথা
সেখানেই স্থগিত। তাহলে তুমি বলো, আমাদের ভবিষ্যৎ ভাবির কপালটা ঝামা ঘষা দিতে হবে না? সোরেলার মুখটা হা হয়ে যায়। হলদে তাঁতের জন্য বিয়ে মানা করে দিল? মেয়েটা মানা করার কারণ শুনে নিশ্চয়ই লজ্জায় মুখে লুকিয়ে রেখেছিল। সে হা করার মুখটা বন্ধ করে বলে, আপনার রিচ ভাই বিয়ে করে ছাই দিয়ে ঘষতে ঘষতে হলুদ দাঁত ফাঁকা ফাঁকা করে দিতে পারত। এতে গুণবতী রূপবতী মেয়ে হাত ছাড়া করা মোটেও ঠিক হয় নাই। নরিচ চোখ পাকিয়ে তাকায়। রওশন হু হু করে হেসে বলে, আইডিয়াটা মন্দ নয়। ভাইয়া মেয়েটার বিয়ে এখনো হয়নি, কথাবার্তা আগাতে পারো। মস্করা হচ্ছে আমার সাথে? সামনে হাট, যত সব ফালতু কথা নিয়ে রাস্তায় তামাশা হচ্ছে। ধমকে বলে উঠে নরিচ মাহবুব। সোরেলা কেঁপে উঠল যেন। এই গলারে বাবা! সে তড়িগড়ি করে পা চালায়। রওশন মৃদুকে এসে গুনগুন সুরে তুলে হাঁটা দেয়। নরিচ গম্ভীর মুখে বড় বড় পা ফেলে সবার পেছনে হাঁটে। মেজাজ তুঙ্গে তার। ২ নং সরোজপুর ইউনিয়ন পরিষদের কার্যাবলী বাহিত। পরিষদের নানান গ্রামের নানান লোকজনের আনাগোনা। এক একজন এক এক দরকারে নিজ সমস্যা সমাধানের জন্য উপস্থিত হয়। আজকে অত্র ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতার টাকা বিতরণ করা হচ্ছে। তাই তো ইউনিয়ন পরিষদের লোকারণ্য। বৃদ্ধা লোকজন লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে লাইন ধরে। অনেকেই হাত পায়ের দৌড়াতেই দাঁড়িয়েছে। অনেকে স্থায়ী নাতি নাতনির সাথে নিয়ে এসেছে। সেই বাচ্চাগুলো রৌদ্রে পুড়ে পুড়ে মাঠে দৌড়ে খেলছে। ইউনিয়ন পরিষদের বাম পাশে বাহুকাল পুরনো কড়ি গাছ আছে। সেথায় সান বেঁধে বসার ব্যবস্থা করা হয়েছে। পাশেই এক মুদি দোকানে চায়ের কেটলি হাতে কাপে চা ঢালতে ব্যস্ত। আজ তার ব্যস্ততার অবকাশ নেই। তারই দোকানের কাঠের বেঞ্চিতে বসে আছে অত্র এলাকার চেয়ারম্যান নোমান মাহবুব। চায়ের কাপে চুমুক দিয়ে আর উপস্থিত কিছু বুজুর্গদের সাথে টুকটাক কথা বলছে। তাদের স্বল্প দূরত্বে দাঁড়িয়ে আছে তার সাথে আসা কিছু দলের লোকজন। তাদের ভিড়ে সালেহ উদ্দিনও উপস্থিত। সিগারেট ফুঁকে সহকারীদের সাথে যুক্তিতর্কে ব্যস্ত। আলাপচারিতার মাঝেই কালাম নামক লোকটা বলে, সুরুজ মিয়ারে দেখলাম হেইদিন পাতি চামচা করে নিয়া সিনানের গ্যারেজে বৈশা আড্ডা দিতাছে। সালেহ উদ্দিনের টনক নড়ে। আলাপের নিজ ছেলের নাম আশায় সিগারেট ফেলে কৌতূহলের সাথে বলে, কি কও মিয়া, সাদা সিধা ব্যাপার বেচাও কেন? আমার পোলা কাম কইরা খায়। দোকানে চোর চাটা সব ধরনের লোকই আসে, তাই বলে সন্দেহ করবা? মহির নামক আরেকটা যুবক ঘোষের লোকটা কটাক্ষে সুরে বলে ওঠে, চাচা মিয়ার শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করতাছো কেন? সিনানের হাবভাব ভালো লাগে না আমার কাছে। কিছুদিন হলেও শুনতেছি কি জানি দল বানাইবো। সুরুজ মিয়ার সাথেও কথাবার্তা কয়। বলি চাচা, একটু খোঁজ খবর রাখো। আমরা তো তোমাদের সময় থাকতেই সাবধান করতে চাইছিলাম, তাই বললাম। সালাউদ্দিন মুখশ্রী জুড়ে আধার নামে। থমথমে মুখে ভাবের কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। তারও কানে কিছু কিছু বাতাস আসে। এলাকার আরও কিছু যুবকদের সাথেও দেখা যায় ছেলেকে। না, ছেলেরে একটু শাসনে রাখতে হবে। এমনিতেই একরোখা, তার ছেঁড়া ছেলে কারো কথাই শোনে না। নিজের মনে যা আসবে তাই করবে। এরই মধ্যে নোমান মাহবুব চা শেষ করে এগিয়ে আসে। তার আগমনে আলোচনা সেখানেই সমাপ্ত হয়। নোমান মাহবুব 2 হাতের তালু ঘাড়টা বাঁকিয়ে ব্যায়াম করে নেয়। হাসি মুখে বলে, কি কথা হচ্ছিল? আমাকে দেখে চুপ করে গেলে কেন সবাই? আমিও শুনি। সালাউদ্দিন মুখে দাঁড়ায়। কামাল দাঁত কেলিয়ে বলে, ভাই, আসলে সালাউদ্দিন ছেলে সিনান আছে না, চেনেন নাকি? হ্যাঁ, ওই খিটখিটে মেজাজের চ্যাংড়া দেখতে ছেলে। মেজাজটা খুবই চড়া। কেন, কি হয়েছে ওর? সালেহ ভাই, কোনো সমস্যা? চেয়ারম্যানের কথায় সালাউদ্দিন কিছু বলবে, তার মুখের কথা কেড়ে নিয়ে কালাম বলে, ওই সিনানের দোকানে প্রায় সুরুজ বিয়ার দলবল নিয়ে আড্ডা দিতে দেখা যায়। তাছাড়া সিনানও বেশ কয়েকদিন হইল গ্রামের চ্যাংড়া পোলাপাইনের নিয়ে কি যেন দল খুলবো, সেই কথাই বলতেছিলাম। নোমান মাহবুব মুখে সালাউদ্দিনের পানে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এসব কি শুনছি সালেহ ভাই? তুমি সেই প্রথম থেকে আমার জন্য কাজ করো। তোমার ছেলে আমার ছেলের মতনই। সে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে না তো? কি যে বলেন না ভাই, আপনি আমাগরে এলাকার স্বনামধন্য ব্যক্তি। আপনারে বড় ভাই মানি। আমার পোলাটা একটু তার সেরা, তবে দিলটা খুবই ভালো। কালামের হয়তো বা বোঝার ভুল হইতাছে। ওরে তো আপনিও চেনেন। তার উপর আমি ওর লগে কথা কমুনে। উল্টাপাল্টা কিছু পাইলে আমি নিজেই পিঠ ছিলা দিব। নোমান মাহবুব প্রসন্ন হাসেন।
এরকম পাগলা গজের অন্ধভক্ত ভালো মন্দ নয়। এদের যা হুকুম করা যাবে খুশি মনে করবে। সে সালাহউদ্দিনের সাথে কাঁধ মিলিয়ে হাঁটা দেয় মাঠ বরাবর। হেসে বলে, তুমি আমার পছন্দের লোক, বুঝলে সালেহ? এই নাও, বড় দেখে একটা মাছ কিনে তোমার গিন্নির হাতে দিও। বলেই 100-2 টাকা পকেটে গুঁজে দিল। সালেহউদ্দিন মানা করতে চাইলেও নোমান মাহবুব পাত্তা না দিয়ে রেখে দিতে বলে। একটু নির্জনে নিয়ে গিয়ে বলে, তোমার মেয়েটা বড় হয়েছে তাই না? কোন ক্লাসে পড়ে যে? সালেহউদ্দিন যেন বিপাকে পড়ে। মেয়ে তো বড় হয়েছে সে জানে, কিন্তু কোন ক্লাসে পড়ে তার মনে নেই। আসলে মেয়ের বিষয়ে সে খুব একটা বলতে পারবে না। সে মনে করার চেষ্টা করেও ব্যর্থ হয়। ডায়েরি কি পড়ে খেয়াল নাই ভাই, আমি মূর্খ মানুষ। তোমার মাহবুব হেসে বলে, আরে এরকম বিট করে বলছো কেন? পুরুষ মানুষ কথা বলবে যেন 10 গ্রামের মানুষ শুনতে পায়। সে যাক, মেয়ে তো তাহলে বিয়ের উপযুক্ত। বিয়ে শাদী দেওয়ার কথা ভেবেছো কি? পুঁজি টুজি কিছু জমিয়েছ? সালেহউদ্দিন লজ্জা পায় খানিকটা, তবুও নিজ গরিমা বজায় রাখতে বলে, বিয়ে তো দিবারই চাই। আমরা গরিব মানুষ ভাই, দুধ আনতে পান্তা পুরোয় যায়, আর পুঁজি জোগাড় করা। তয় পোলারা মনে হয় কিছু জোগাইছে, আর বিয়ার প্রস্তাবও আইসে বেলা। তয় তাগের বেলা না, আমার হাতে একটা পোলা আছে। তুমি বলো তাকে কথা আগাই। কোনো প্রকার পুঁজি টুজি লাগবে না, শুধু মেয়েটাকেই দিবে। সালাহউদ্দিন মুখটা উজ্জ্বল দেখায়। যৌতুক ছাড়াই বিয়ে দিবে? এই তো অলিক স্বপ্ন বৈধ কিছু না এই যুগে। সে অতি উৎসাহের সাথে বলে, আপনি যা ভালো বোঝেন ভাই, আপনি ঘরেই মাইয়া। বোঝাটা ঘাট থেকে নামাইতে পারলেই আমি স্বস্তি টানি। নোমান মাহবুব তার পিঠ চাপড়ে বলে, আমাদের বহিরের কথা বলছিলাম। বা পড়া এতিম ছেলেটা, তুমিও তো চেনো, স্বভাব সুলভ ভালোই। আমার কাছেই তো মানুষ হলো। ছেলেটাও বিয়ের বয়স হয়ে এসেছে। অনাথ ছেলেটার একটা সাহারা হবে। কোনো ঝুট ঝামেলা নেই, শ্বশুর শাশুড়িবিহীন শান্তির সংসার হবে। সালাহউদ্দিনের উজ্জ্বল মুখশ্রী বিষ্টে কালো হয়ে আসে। ওই বহির 1 নম্বরে জোচ্চোর ছেলেটা। না আছে পড়াশোনা, না আছে আদব কায়দা। তাদের সাথে বসেই মদ খায়। মেয়ের প্রতি তার খুব একটা টান না থাকলেও এরকম একটা ছেলের হাতে তুলে দেওয়া কথা ভাবতেই পারে না। তবে চেয়ারম্যানের সামনে তা মুখ ফুটে বলতে পারে না, তাই বাহানা দেয়। মাইয়াটা বড় অভিভাবক ওর ভাই। আমি যাই বলি না কেন ওর কথাই আসল। আমি ওর লগে কথা কইয়া দেখি কি কয়, আপনি পরে জানাই বুনে। অপহর বেলা গোয়ার পাড়ে বেঁধে রাখা বাছুর গরুটা হাব্বা হাব্বা ধরিতে ডেকে চলছে অনবরত। তার গলায় ডাকটা বেশ চড়া। মালিকের পতনই হয়তোবা। গরুটা সিনাত সালেহের সাধ্য বিবাহিত বউ বলা চলে। সিনাত সালেহ গতকাল হাট থেকে গরুটা কিনে এনে গলা বাজিয়ে বলেছে, সবাই বিয়া কর বইলা কানের কাছে ভ্যান ভ্যান করতেছিলা। তাদের মুখ বন্ধ করার জন্য হাব্বা নিয়ে আসলাম। এইটা আমার নতুন বউ, নাম তার বিউটি। যত্নআতি একটু খামতি হইলে সব কটারে বাড়ি ছাড়া করব। তার হুকুমে ফরমানের পর সবাই মুখ টিপে হেসেছিল, তবে কেউ কিছু বলার সাহস করেনি। সিনানের অনুপস্থিতিতে তার মা শান্তি বেগম গরুটার দেখাশোনা কাছে নিয়োজিত। গরুটা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছে না হয়তোবা। হাট থেকে আনার পর থেকে অনবরত ডেকে আসছে। চারিবর্তী খুদ ভুসি কিছুতেই মুখে নিচ্ছে না। সেই খুদবুসিতে ছোট ছোট বিহঙ্গরের দল হামলা চালিয়েছে। চড়ুই, দোয়েল, শালিক, বুলবুলি সব এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। পাশের বাড়ি শফিকদের মুরগিগুলো আসছে ক্ষণে ক্ষণে। শান্তি বেগম উঠোনে বসে হু হু শব্দ করে তাড়িয়ে দিলেও আবার এসে হামলা চালায়। শেষমেশ তিনি সুরেলাকে বলে, শাড়িটা টোপা দিয়া ঢাইকা রাখ। এ এক যন্ত্রণাটাই না আনলো, খালি হ্যাঁ 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 করবো। সুরেলা ভদ্র মেয়ের মতো গড়ি চারিটা ঢেকে আবারও ফিরে আসে। তার বান্ধবী মারিয়া একটু আগেই বাড়ির উদ্দেশ্যে চলে গেছে। উঠোনে পাতা কাঠের চেয়ারে স্বল্পক্ষণে কুটুম বসে আছে। তাদের সামনে কাঠের টুলেদের উপর চানাচুর বিস্কুট সাজিয়ে রাখা হয়েছে, সাথে পানি ভর্তি 3টে কাচের চকচকে গ্লাস। রসন, রূপসা বিস্কুট চানাচুর মুখে তুললেও নওরিজ মাহবুব চুপচাপ বসে বাটন ফোনে গুতাগুতি করছে। সোরেলা দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে থাকে। অহংকারী লোক। সোরেলার মা শান্তি বেগমও খানিকটা অপসন্ন হয়। ভদ্রতার খাতিরে একটা বিস্কুট নিতে পারত, এগুলো তো দোকান থেকেই আনা প্যাকেটজাত বেকারি দ্রব্য। সে পলি ছুঁড়ে নওরিজের উদ্দেশ্যে বলে, বাবা, আমরা গরিব বইলে কি আমাগো বাড়িতে পানি পর্যন্ত খাওয়া যাইব না? একটা বিস্কুট মুখে দাও। এর আগেও একবার আইসাও, খালি মুখে গেছি লাগা। নওরিজ মাহবুব ইতস্ত বোধ করে, বাটন ফোনটা পকেটে রেখে দেয়। কাঠের তুলে রাখা বিস্কুটের দিকে তাকায়, তবে তার দৃষ্টি আটকায় কয়েক ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে উঠোনের একপাশে থাকা মুরগির বিষ্টার উপর। সাথে সাথেই নজর ফিরিয়ে নিলেও কাজের কিছুই হয় না।
তার এই ছোট্টখাটো বিষয় ব্যাপারে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সে তবুও ভদ্রতা বজায় রাখতে বাড়িয়ে দেবে। রওশন হাতে চানাচুর তুলে মুখে পুরে বলে, আরে চাচি, ওর কথা ছাড়েন তো। ভাইয়া নতুন সাবান ব্যবহার করার আগেও 2-3 বার ধুয়ে নেয়। ও সিনের সমস্যা আছে, সব বিষয়ে বাড়াবাড়ি রকমের খুঁতখুঁতে স্বভাব। সুরেলাও সুযোগ লুপে নিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, মা রাখো তোমার সাদাসাদি। গরিবের ঘরে হাতির পাড়া পড়েছে এই অনেক। গরিবের বাড়ির কিছু মুখে দিলে তো হের মান সম্মান সব মাটিতে হাহাকার কইব। তুমি আর সাদিও না তো। নরেজ সন্নিত চাহনি নিক্ষেপ করে সুরেলার পর একটা বিস্কুট নিয়ে পুরোটুকুই মুখে ঢুকিয়ে চিবোতে চিবোতে থাকে। সুরেলা মুখ চাপা হাসি। শান্তি বেগম যেন শান্তি পেল। সে প্রসন্ন হেসে বলে, অনেক বড় হও বাবা, আমি অনেক খুশি হয়েছি। রসান বাবা তো প্রায় আইসে সিনের সাথে, তুমি তো আসো না। মাঝে মাঝে আইসো, এই অবাকি চাচিরে একটু দেখা যায়ও। আসবো চাচি, আপনিও তো আর চেয়ারম্যান বাড়িতে যান না। আগেই প্রায়শই যেতেন, এখন তো ভুলে যেতে দেখি না। রাস্তা ভুলে গেছেন নিশ্চয়ই। নরেজ মাহমুদ সোজা গলা। সুরেলার তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকায়। শান্তি বেগম খুশি হয় টের। আসলেই বাইতে থাকি, টুকটাক সেলাই কাজ করি, তাই যাওয়া হয়ে ওঠে না। তয় রাস্তা ভুলি নাই, যাইমু 2-1 দিনের মধ্যেই। তোমার বিয়ার দিন যাইমু, দাওয়াত দিবা না? হাসতে হাসতে বলে শান্তি বেগম। নরেজ একটা পানির গ্লাস তুলে ছোট চুমুক বসিয়ে রেখে দেয়, আর চোখে সুরেলাকে এক পলক দেখে নিয়ে মুচকি হেসে বলে, কেন নয়, আমার বিয়েতে আপনি মুখ্য ভূমিকা রাখতে চলেছেন চাচি, আর আমিও আসবো শীঘ্রই। শুনেছি মেয়ে বিয়ে দিবেন, তখনই না হয় আসলাম। শান্তি বেগম খুশিতে বাকবাকুম হয়ে উঠল যেন। তবে সুরেলা প্রসঙ্গ আসতেই গোমরা মুখে বলে, ওরে নিয়ে তো চিন্তায় শেষ নাই। যার আমানত তার হাতে সইবা দিতে বাঁচি, কিন্তু ভাগে মেলে না। ওরা সিনের মতো বাজকোচ, যেন মাইয়া আমার আসমানের পরি, হেই তো ঘুরা ফিরা কাইল্লা। সুরেলা ভালো লাগে না কথাগুলো, অজান্তেই চোখ ভিজে আসে। এইভাবে বলতে পারলো মা? সে কালো বলেই কি তার কোনো ইচ্ছা অনিচ্ছা শখ আহ্লাদ থাকতে নেই? একটু শখের রাজকুমার থাকা নিষিদ্ধ? সে হনহন করে শফিদের বাড়ির দিকে চলে যায়। নরিজ গম্ভীর মুখে তার প্রস্থান দিকে তাকিয়ে রয়। মলিন আখি চুকুল যেন জল কণার টইটুম্বর। রসান ডাকে সুরেলাকে, সুরেলা শোনে না, চলে যায় তার মতো। রসান শান্তি বেগমের দিকে তাকিয়ে বলে, চাচি, সুরেলার মন খারাপ করলো তো? এভাবে কেন বললে? ও তো কালো নয়, উজ্জ্বল শ্যামলা গায়ের বরণ। মায়াবী মুখটা দেখলেই আপনার মেয়ের জামাই কপোকাত। রূপসা ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলে, শুধু কি মায়াবী নাকি? সুর আবার চোখগুলো কত সুন্দর, বড় বড় ডাগর ডাগর। চোখের পাপড়িগুলো মিচমিচে কালো, তবে চোখের মণিগুলো একবারে ভিন্ন রকম। এই চোখে তাকালেই তো ডুবে যাওয়া ছাড়া উপায় নেই, তাই না রিজ ভাই? নরেজ মাহবুব গমগমেশনে ছোট্ট করে স্বীকারোক্তি দেয়। সব দোষ তো এই গম্ভীর কান্তিমান নয়ন জোগরের। শান্তি বেগম আঁচলে মুখ ঢেকে হাসে অল্প, মন খারাপ করেনি। আর সবার এসব কথা শুনেই সয়ে গেছে ওর, একটু পরেই ঠিক হয়ে যায় বলে। এটার মধ্যে প্রচুর বাংলা আঞ্চলিক কথা, যেগুলো আমার মুখ দিয়ে আসে না। তো সবাইকে সরি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।